বড় খবর, ইতিমধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না, কিন্তু সবাইকে ভেরিফিকেশান করতে হবে। যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা এতদিন পেয়ে এসেছিলেন তাদের কিন্তু পুনরায় ভেরিফিকেশান কিন্তু করতে হচ্ছে। তো সেই জন্য বর্তমানে একটি ফর্ম কিন্তু প্রকাশ করা হয়েছে অ্যানেক্সারি 1। এই ফর্মটা ফিল আপ করে এর সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্মটা জমা করলেই আপনার কৃষক বন্ধু প্রকল্প কিন্তু চালু থাকবে এবং আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এবং আপনার কৃষক বন্ধু প্রকল্পটা চালু থাকবে। তো সেই জন্য এই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন, এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে, তারপরে ফর্মটা আপনি কোথায় জমা করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। এবং যারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা করবেন না তাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পটা বন্ধ কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এই যে কৃষক বন্ধু ভেরিফিকেশান ফর্মটা, এই ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। এটা অ্যানেক্সারি 1 যে ফর্মটা। এবার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আপনারা দেখে নিন। এই ফর্মটার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে আমি প্রোভাইড করে দিয়েছি, সেখানে গিয়ে ফর্মটা আপনি ডাউনলোড করতে পারেন। আচ্ছা, এখানে বলা হয়েছে কি যে কৃষক বন্ধু আইডি নম্বর এবং এখানে ক্রমিক সংখ্যা, এগুলো যদি আপনার কাছে থেকে থাকে সেক্ষেত্রে বসাবেন, না হলে ছেড়ে দেবেন, এগুলো কিন্তু অফিসার বসিয়ে দেবে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে অফিসার কিন্তু এই যে ঘরগুলিতে ঠিক চিহ্ন মারবে, যে আপনি যে এ পাশের যে আপনার নাম কাছ থেকে শুরু করে সমস্ত ডিটেলস বসাবেন সেগুলো ঠিক আছে নাকি সেগুলো ঠিক চিহ্ন মারবে। আচ্ছা, এবার আপনি কীভাবে ফিল আপ করেন ভালো করে দেখে নিন। প্রথম বলা হয় যে বর্তমানে যে আবেদন করছে তার নামটা কিন্তু বসাতে হবে, যেই নামটা কৃষক বন্ধু প্রকল্পে দিয়েছিল অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যে নামটা রয়েছে সেই নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ইংলিশে ফিল আপ করবেন ফর্মটা এবং বড় হাতের অক্ষরে সঠিকভাবে নামটা লিখে দেবেন। ঠিক আছে। আচ্ছা, এরপর বলা হয়েছে যে এখানে আপনার পিতার নাম, আপনার বাবার নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। নামটা লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর ঠিকানা, এখানে অ্যাড্রেসটা সম্পূর্ণ অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ডিস্ট্রিক্টের নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর ব্লকের নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে ভিলেজ, এখানে ভিলেজের নামটা আপনি সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে। এবার এখানে বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে বেনিফিশিয়ারি ডিটেলসের মধ্যে সবার প্রথম বসাতে হবে যে ব্যাঙ্ক ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনার যে ব্যাঙ্ক এবং ব্যাংকের যে শাখার নামটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার কী ব্যাঙ্ক রয়েছে এবং তার শাখার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে আইএফসি কোড, ব্যাংকের আইএফসি কোডটা সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে। লিখে দেওয়ার পর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা, আপনার যে ব্যাঙ্ক রয়েছে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে কোন ব্যাংকের ডিটেলস বসাবেন, যেটা কিন্তু কৃষক বন্ধুতে দিয়েছিল সেই ব্যাংকের ডিটেলসটা বসাবেন। ঠিক আছে। তারপর আপনি কী করবেন, এখানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধার নাম্বার বসিয়ে দেবেন। তারপরে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে এসডিডিতে আপনার নামটা কি ছিল, এখানে কিন্তু নো লিখবেন। কারণ এর মানে হচ্ছে যে এসআইআরে কেউ যদি অনুপস্থিত থাকে অথবা কেউ যদি মারা যায় অথবা অন্য জায়গায় যার ফলে এসআইআর সে করেনি কোনো কারণে, অনুপস্থিতির কারণের জন্য, যে এরকম যদি আপনার হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো কিন্তু লিখবেন। ঠিক আছে। তারপরে এখানে পিএম কিষাণ, আপনি কি পিএম কিষাণ সুবিধাভোগী, যদি হয়ে থাকে ইয়েস করবেন অথবা এখানে নো লিখবেন। তারপর বলা হয় যে আপনি কী কাজ করেন, এখানে বিভিন্ন কাজের নাম দেওয়া রয়েছে, যে কৃষিকাজ কাজ থেকে শুরু করে বিভিন্ন কাজ দেওয়া রয়েছে। এবার আপনি যদি কৃষিকাজ করে থাকেন বা কৃষক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন যে কৃষক কিন্তু লিখে দেবেন অথবা কৃষি আপনি লিখে দেবেন। ঠিক আছে। এখানে বিভিন্ন নাম দেওয়া রয়েছে, এর মধ্যে যেটা হয় সেটা লিখে দেবেন। তারপরে এখানে জমির বিবরণ কিন্তু এবার আপনাকে বসাতে হবে, জমির তথ্য কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, প্রথম বলা হয় যে জেল নম্বর, যে জমির কিন্তু রেকর্ড কিন্তু দেওয়া রয়েছে যে জেল নাম্বারটা সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, খতিয়ান নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কী করবেন, দাগ নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যে জমির এরিয়াটা কত একরে সেটা কিন্তু রেকর্ডে লেখা রয়েছে, যে কত যে একর রয়েছে আপনার জমিটা সেটা আপনি লিখে দেবেন এখানে সঠিকভাবে। লিখে দেওয়ার পর তারপরে কবে রেজিস্ট্রেশনটা হয়েছে তার ডেটটা কিন্তু আপনাকে এখানে মেনশান কিন্তু করতে হবে, সেটা কিন্তু রেকর্ডে লেখা রয়েছে, সেই ডেটটা সঠিকভাবে এখানে লিখে দেবেন। ঠিক আছে। লিখে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে জমির ক্যাটাগরিটা কী, অর্থাৎ আপনার যে জমিটা এটা কি আপনি কিনেছেন নাকি আপনার পূর্বপুরুষের যে মাধ্যমে আপনার কাছে এসেছে, নাকি আপনার বাবার মৃত্যুর পর সেই জমিটা আপনার নামে হয়েছে, যেটা হয়ে থাকে সেটা আপনি এখানে লিখে দেবেন। এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি লিখে দেবেন। ঠিক আছে। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয় যে আপনি কি ট্যাক্স পেয়ার, যদি হয়ে থাকেন ইয়েস করবেন অথবা এখানে নো কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, বোঝা গেল। তারপর এখানে চলে আসবেন নিচে, তারপরে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্পাউস ডিটেলস, অর্থাৎ আপনার যে স্ত্রীর নামটা এখানে লিখে দেবেন।
আপনারা যদি পুরুষ আবেদন করে থাকেন সেক্ষেত্রে স্ত্রীর ডিটেলস বসাবেন, অথবা যারা মহিলা আবেদন করছেন তার স্বামীর ডিটেলস কিন্তু বসাতে হবে। সেই জন্য কিন্তু এখানে আপনার স্ত্রীর নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর তারপরে ব্যাঙ্ক ডিটেলস বসাতে হবে। আপনার স্ত্রীর কিন্তু আপনার যে স্ত্রীর তার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কাছ থেকে শুরু করে তার সমস্ত ডিটেলস কিন্তু ধীরে ধীরে আপনাকে বসাতে হবে। সেই জন্য ব্যাঙ্কের নাম, তারপরে আইএফএসসি কোড বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন, রয়েছে আপনার স্ত্রীর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা বসিয়ে দেবেন, তার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, তারপরে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে বলা হয়েছে সে কি কেবিএন বেনিফিশিয়ারি অর্থাৎ কৃষক বন্ধু বেনিফিশিয়ারি, যে আপনার স্ত্রী যদি হয়ে থাকেন ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে এএসডিডিতে যদি সে তালিকাভুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস লিখবেন অথবা নো করে দেবেন। তারপরে কৃষক যে পিএম কিষাণ যদি হয়ে থাকে, সে আপনার স্ত্রী যদি পিএম কিষাণের সুবিধাভোগী হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো কিন্তু লিখে দেবেন। এবং সে বর্তমানে কী কাজ করে সেটা কিন্তু এখান থেকে এই কাজের মধ্যে কোন কাজটি করে সেটা আপনি লিখে দেবেন। ঠিক আছে, বোঝা গেল? হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে বলে দেওয়া হয়েছে আমি যে এই যে ফর্মটা ফিল আপ করলাম এটা নিজের জ্ঞানে আমি ফর্মটা ফিল আপ করলাম, কোনো যদি আমি ভুল তথ্য আমি দেই সেক্ষেত্রে কিন্তু আমার নামে আইনি যাতে ব্যবস্থা নেওয়া হয়। এর কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অঙ্গীকারপত্র ভালো করে পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর এখানে আপনার সিগনেচার কিন্তু করতে হবে। ঠিক আছে, এখানে সঠিকভাবে সিগনেচার করে দেবেন, ব্যাস। এর নিচে কিন্তু এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না, এগুলো কিন্তু অফিস ফিল আপ করবে, এগুলো আপনাকে ফিল আপ করা কোনো রকম দরকার নেই। অফিস ফিল আপ করে এখানে আপনার নাম লিখে এবং এখানে সিরিয়াল নম্বর কৃষক বন্ধু আইডি লিখে তারা স্ট্যাম্প মেরে সিগনেচার করে এই যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনাকে প্রোভাইড কিন্তু করে দেবে। ঠিক আছে, আচ্ছা এবার মেন কথা হলো এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে, এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে নোটিশ কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ফটোকপি অফ আধার অফ দ্য বেনিফিশিয়ারি, অর্থাৎ আপনার কিন্তু আধার কার্ডের জেরক্স এবং সঙ্গে আপনার যে স্ত্রী তারও কিন্তু আধার কার্ড লাগবে, আধার কার্ডের জেরক্স লাগবে, এবং আপনার ভোটার কার্ড লাগবে, আপনার স্ত্রীরও কিন্তু ভোটার কার্ড লাগবে, এবং জমির যে রেকর্ড সেই জমির রেকর্ডে কিন্তু জেরক্স লাগবে, এবং সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কিন্তু লাগবে আপনার এবং আপনার স্ত্রী। তাহলে কি হলো যে আপনার আধার কার্ড, আপনার স্ত্রীর আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স, এবং সঙ্গে জমির রেকর্ডের জেরক্স, এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, এবং প্রতিটা ডকুমেন্টসে যে যা ডকুমেন্টসে সে তার নিচে সিগনেচার করবে, করে কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে। কোথায় জমা করবেন দেখুন এখানে বলে দিয়েছে যে পঞ্চায়েতে একটি ক্যাম্প কিন্তু হবে। ঠিক আছে, সেই ক্যাম্পে কিন্তু আপনাকে জমা করতে হবে। এবার কবে ক্যাম্প বসবে সেটা কিন্তু এখন বলা হয়নি, কিন্তু এই ফর্মটা ফিল আপ করে রেডি রাখুন, খুব শীঘ্রই কিন্তু পঞ্চায়েতে একটি ক্যাম্প বসবে, সেই ক্যাম্পে কিন্তু এই ফর্মটা আপনাকে জমা করতে হবে। এবার যখন ক্যাম্প বসবে আপনাদের জানিয়ে দেবো, তারপরে ফর্মটা আপনি ফিল আপ করে সেখানে জমা করে দেবেন। তো জমা করলেই আপনার কৃষক বন্ধুরা কিন্তু চালু থাকবে। তো সেক্ষেত্রে যারা যারা কিন্তু কৃষক বন্ধুর সুবিধা পেত, বর্তমানে কিন্তু এই যে ভেরিফিকেশানটা চলছে এই ভেরিফিকেশানটা আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে, নাহলে কিন্তু আপনার কৃষক বন্ধুটা বন্ধ কিন্তু হয়ে যেতে পারে। এবার অনেকে বলতে পারে আমি নতুনভাবে আবেদন কীভাবে করবো কৃষক বন্ধুতে। দেখুন সেই যে ক্যাম্পে সেখানে কিন্তু নতুন আবেদনের ফর্ম কিন্তু প্রকাশ করা হবে, এবার সেই ফর্মটা ফিল আপ করে সেখানে জমা করলেই আপনি কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু যুক্ত হতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল? এবার অনেকে বলতে পারে যে কত টাকা পাবো। দেখুন যে কৃষক বন্ধু প্রকল্প ডিপেন্ড করে আপনার জমির পরিমাণটা কত। তো সেক্ষেত্রে জমির পরিমাণ অনুযায়ী আপনি 2000 থেকে 5000 পর্যন্ত আপনি টাকা কিন্তু পেতে পারেন এই কৃষক বন্ধু প্রকল্পে। তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে যে কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশান বর্তমানে যে ফর্মটা প্রকাশ করা হয়েছে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিলাম। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।